গত ৪৭ থেকে ৪৮ বছর ধরে যে দুটি দেশ সরাসরি কথা বলেনি তারা হঠাৎ এক টেবিলে বসেছে, তাও আবার ২১ ঘণ্টা ধরে একটানা আলোচনা চলেছে। পাকিস্তানের সরকার এই আলোচনার জন্য বিশাল আয়োজন করেছিল। ২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল, ১০,০০০ অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল এবং বিমানবন্দর থেকে প্রতিনিধি দলকে কড়া পাহারায় নিয়ে আসা হয়েছিল। দফায় দফায় এই আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সুখবর আসেনি। বরং বলা হচ্ছে পাকিস্তানের এই সব আয়োজনই শেষ পর্যন্ত বৃথা গেছে। আসলে এই আলোচনার পেছনের গল্পটা বেশ জটিল। যুক্তরাষ্ট্র আর ইরান দুই পক্ষেই তাদের অবস্থানে অনড় ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছে যে যুক্তরাষ্ট্র তাদের কিছু নির্দিষ্ট শর্ত বা রেড লাইন এর ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। তবে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে আলোচনা নিবিড় হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাওয়া আর অযৌক্তিক অনুরোধের কারণেই এই শান্তি প্রক্রিয়া সফল হতে পারেনি। যুক্তরাষ্ট্র যেহেতু একটি সুপার পাওয়ার, তারা সাধারণত তাদের স্বার্থের বাইরে গিয়ে কারো সঙ্গে আপোষ করে না। অন্যদিকে ইরানের ওপর গত কয়েক দশক ধরে চলা নানা বিধিনিষেধের কারণে তাদের মনেও তীব্র অবিশ্বাস তৈরি হয়েছে। ৪৭ বছরের প্রোটোকল ভেঙে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ আলোচনায় বসতে রাজি হলো, সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় তারা কতটা চাপের মুখে ছিল। সাধারণত যুক্তরাষ্ট্র সামরিক শক্তির ভাষা ছাড়া কিছু বোঝে না। ইরান যদি সামরিকভাবে উপযুক্ত জবাব দিতে পারে তবেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে কিছুটা নমনীয় হয়। এই ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল নিরাপত্তার গ্যারান্টি। ইরান চেয়েছিল তাদের আঞ্চলিক নিরাপত্তা আর সার্বভৌমত্বের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আর তাদের মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। এর পাশাপাশি ইরানের আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার বিষয়টিও আলোচনায় ছিল। ইরানের ছাফ কথা ছিল তাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো স্থায়ী চুক্তি সম্ভব নয়। কিন্তু ওয়াশিংটন চেয়েছিল ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলতে, আগে ইরানকে তাদের দাবিগুলো মানতে হবে। ইরান জানিয়ে দিয়েছে সিরিয়া, লেবানন আর ইয়েমেনে আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতি করবে না। পুরো আলোচনার মধ্যে ইসরায়েলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আর ইরান যদি কোনোভাবে কোনো সমঝোতায় পৌঁছাতো, ইসরায়েলের হঠাৎ কোনো আক্রমণ সেই শান্তি প্রক্রিয়াকে নষ্ট করে দিতে পারত। একদিকে শান্তি আলোচনা ব্যর্থ হচ্ছে, অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছে যে ইরানের বিরুদ্ধে আরও বড় কোনো সামরিক পদক্ষেপের জন্য মার্কিন বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল আর নিউ ইয়র্ক পোস্টের মতো বড় সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের আধুনিক টামাহক মিসাইলের বড় চালান পাঠিয়েছে। এমনকি পঞ্চম প্রজন্মের জেসেম স্টিলথ মিসাইলও মোতায়েন করা হচ্ছে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য। সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো মনে করছে ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হলে যদি কোনো সমঝোতায় না পৌঁছায় তবে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানকে অবিলম্বে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কিন্তু ইরান বলছে যদি তাদের পরমাণু শক্তি না থাকত তবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তাদের ওপর আরও বেশি আক্রমণ করত। তারা হরমুজ প্রণালীকে একটা দর্কসাক্ষীর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে আগে নিষেধাজ্ঞা তুলতে হবে, তারপর তারা হরমুজ প্রণালী নিয়ে ভাববে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে আগে হরমুজ প্রণালী খুলে দাও, তারপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা তোলা হবে। এই আগে তুমি না আগে আমির চক্করেই পুরো বিষয়টি আটকে আছে। এর মাঝেই খবর আসছে যে চীন হয়তো ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে, যা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। যদি রাশিয়া আর চীনের সমর্থন ইরান পায় তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার টানা আলোচনার পর কূটনৈতিক পথ কি আসলেই বন্ধ হয়ে গেছে নাকি এটা বড় কোনো যুদ্ধের প্রস্তুতি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল ছাড়া বিশ্বের প্রায় সব দেশই যুদ্ধবিরতি বজায় রাখতে চাইলেও ট্রাম্পের একটা সিদ্ধান্ত যে কোনো সময় পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আসলে এই আলোচনা কেন ব্যর্থ হলো সেটা বুঝতে হলে আমাদের দুই পক্ষের দেওয়া প্রস্তাবগুলোর দিকে একটু গভীরভাবে তাকাতে হবে। যুক্তরাষ্ট্র ইরানকে যে ১৫ দফার শান্তি প্রস্তাব দিয়েছিল, অনেক বিশ্লেষকের মতে সেটা কোনো শান্তির দলিল ছিল না, বরং ছিল একটা আত্মসমর্পণের দলিল। যুক্তরাষ্ট্র চেয়েছিল ৩০ দিনের একটা যুদ্ধবিরতি, যাতে তারা আর ইসরায়েল মিলে তাদের ভেঙে পড়া রাডার আর অস্ত্রগুলো মেরামত করে নেওয়ার সময় পায়। তাদের শর্ত ছিল ইরানকে নাতানজ, ইস্ফাহান আর ফোর্দোর মতো সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে হবে এবং তাদের ইউরেনিয়াম মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। শুধু তাই নয়, ইরান আর কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না, এমন শর্ত ছিল। সহজ কথায় যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান যেন তাদের সব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিয়ে পুরোপুরি আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ইরান এই অপমানজনক শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি। অন্যদিকে ইরান যে ১০ দফার পাল্টা প্রস্তাব দিয়েছিল তা ছিল অনেক বেশি বাস্তবসম্মত, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য হজম করা কঠিন। ইরান চেয়েছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেন ভবিষ্যতে আর কখনোই তাদের ওপর হামলা করবে না এমন একটা শক্ত গ্যারান্টি। তারা গাজা আর লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছিল। অর্থনৈতিকভাবে ইরান চেয়েছিল তাদের ওপর থেকে সব বিধিনিষেধ সরিয়ে নেওয়া হোক। এর বিনিময়ে তারা হরমুজ প্রণালী খুলে দিতে রাজি ছিল, তবে একটা শর্তে বড় জাহাজগুলোকে চলাচলের জন্য $2 মিলিয়ন বা $20 লক্ষ টোল দিতে হবে, যা ইরান আর ওমান ভাগ করে নেবে। ইরান আরও বলেছিল যে তারা আর যুদ্ধের ক্ষতিপূরণ চাইবে না এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পূর্ণ দাবি থেকেও সরে আসবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ট্রাম্পের ঘনিষ্ঠ কুশনার
ওয়াগনার বা উইটকফের মতো ব্যক্তিরা এই 10 দফা প্রস্তাবকে বেশ ইতিবাচক মনে করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। তারা চাননি এই যুদ্ধ এখনই শেষ হোক, কারণ তাদের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব পুরোপুরি শেষ করে দেওয়া। এই রাজনৈতিক টানাপোড়েনের ফল এখন ভোগ করতে হচ্ছে পুরো বিশ্বকে। অর্থনৈতিকভাবে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম যুদ্ধের আগের তুলনায় প্রায় 35% বেড়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল আর গ্যাস সরবরাহ করা হয়, যা এখন ইরানের নিয়ন্ত্রণে থাকায় ইউরোপের দেশগুলো জ্বালানি সংকটে ঢুকছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শেষ হলেও বিশ্ব অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা সহজে সারবে না। এমনকি মার্কিন ডলারের ওপর থেকেও মানুষের বিশ্বাস কমতে শুরু করেছে এবং বিনিয়োগকারীরা এখন বিকল্প খুঁজছেন। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সরাসরি ইরানের খার্ক দ্বীপ আর সিরাজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায়। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় পাল্টা হামলা শুরু করে। ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি এই হঠকারিতা বন্ধ না করে তবে পুরো মধ্যপ্রাচ্য আগুনের কুণ্ডলিতে পরিণত হবে এবং তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 গিয়ে ঠেকবে। ইরানও জানিয়ে দিয়েছে যে তারা আলোচনা করতে রাজি, কিন্তু কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। IRGC তাদের মারাত্মক ফাতাহ আর খাইবার শেকান মিসাইল নিয়ে যুদ্ধের নতুন ধাপে প্রবেশ করার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে ইসলামাবাদের 21 ঘণ্টার আলোচনা যেখানে শান্তির আশা জাগিয়েছিল, সেখানে এখন এক মহাপ্রলয়ের ঘনঘটা দেখা দিচ্ছে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের সমীকরণ বদলে দিতে পারে। যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকে তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্বজুড়ে মহামন্দা নিয়ে আসবে। ইরান এখন হরমুজ প্রণালীকে তাদের পাওয়ার ডিপ্লোম্যাসি বা শক্তির কূটনীতি হিসেবে ব্যবহার করছে। তারা নতুন নিয়ম করেছে যে এখান দিয়ে প্রতিদিন মাত্র 15টি জাহাজ চলাচল করতে পারবে এবং প্রতিটি বড় জাহাজকে $20 লক্ষ টোল দিতে হবে। এটি বিশ্ব বাণিজ্যের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই পুরো ঘটনার সবথেকে বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বজনীন অবস্থানের ওপর। দীর্ঘ সময় ধরে মার্কিন ডলারকে যে ঝুঁকিমুক্ত সম্পদ মনে করা হতো, এখন বিনিয়োগকারীরা সেই বিশ্বাস হারিয়ে ফেলছে। ইরান এখন আলোচনায় বসতে রাজি ঠিকই, কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। ইরানের স্পিকার ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের বৈধ অধিকার আর স্বার্থ মেনে না নেয় তবে এই আলোচনার কোনো ভবিষ্যৎ নেই। শেষ পর্যন্ত পাকিস্তানের 21 ঘণ্টার আলোচনার ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যায় ইরান এই মুহূর্তে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে। সাবেক মার্কিন কূটনীতিক অ্যারন ডেভিড মিলারের মতে, ইরানিদের হাতে এখন তাসের সংখ্যা বেশি। তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে এবং তারা সরাসরি যুদ্ধ করার সক্ষমতাও দেখিয়েছে। অন্যদিকে ট্রাম্পের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, হয় তাকে ইরানের 10 দফা শান্তি প্রস্তাব মেনে নিয়ে একটি সম্মানজনক পথ বের করতে হবে, অথবা একটি দীর্ঘস্থায়ী ধ্বংসাত্মক যুদ্ধের পথে পা বাড়াতে হবে যার শেষ কেউ জানে না। ইসলামাবাদের শান্তি আলোচনা হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু এটি বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন আর আগের মতো নেই। ইরান এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তারা বিশ্ব অর্থনীতি আর রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। সামনের দিনগুলোতে এই স্নায়ুযুদ্ধ আর শক্তি প্রদর্শন কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধ কেবল তলোয়ার বা মিসাইলের নয়, এটি হলো অস্তিত্ব আর আধিপত্য বজায় রাখার এক কঠিন লড়াই।